স্বাস্থ্য দুরন্তমন। চোখ যদি না দেখতো তবে আমাদের জীবন হতো রঙহীন। আমরা চাই সবার জীবন হয়ে উঠুক নানা রঙে রঙিন। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো শিশুর চোখের ছানি রোগ নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা শুনে থাকি যে বড়দের বা বৃদ্ধ বয়সে চোখে ছানি পড়ে। এই চোখের ছানি কি শিশুদেরও হতে পারে? সাধারণত বয়স হওয়ার পরে আমাদের চোখের ছানি রোগ হয়ে থাকে, তবে এই ছানিটা শিশুদেরও বয়স্কদের মতো হতে পারে এবং এই ছানি নিয়েও কিন্তু একজন বাচ্চা পৃথিবীতে আসতে পারে। সেটাকে আমরা জন্মগত ছানি বলি। পরবর্তীতে আবার দেখা যায় 2 বছর বয়স হওয়ার পরেও আমরা বাড়ন্ত বয়সে এক ধরনের ছানি হয়, যাকে আমাদের ল্যাঙ্গুয়েজে আমরা ডেভেলপমেন্টাল ছানি বলে থাকি। কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে আঘাতজনিত কারণেও ছানি হতে পারে। স্যার, আমরা যে ছানি নিয়ে কথা বলছি, এই ছানিটা মূলত কি এবং এটা কেন হয়ে থাকে? ছানি সাধারণত চোখের এক ধরনের রোগ। আল্লাহর প্রদত্ত এক ধরনের লেন্স আমার চোখের মধ্যে রয়েছে, সেটা সাধারণত ট্রান্সপারেন্ট থাকে, যার মাধ্যমে আমরা দেখতে পাই। যদি কোনো কারণে এটা অস্বচ্ছ হয়ে যায় তখন এই জিনিসটাকে আমরা ছানি বলে থাকি। ছানিটা হলে পরে প্রথমেই আমাদের যে সমস্যাটা হয়, দৃষ্টিশক্তিটা ঝাপসা হয়ে আসে। কোনো কোনো ক্ষেত্রে দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমে যেতে পারে। এই ছানি বয়স্কদের যেভাবে হয় একইভাবে বাচ্চাদেরও হয়ে থাকে। পার্থক্যটা হচ্ছে বয়স্করা তাদের উপসর্গটা বলতে পারে, কিন্তু বাচ্চারা তো এই সমস্যাগুলোর কথা বলতে পারে না। মায়েরা বা পরিবারের সদস্যরা যখন দেখবেন যে তার ব্যবহার বা তার অ্যাটিটিউডটা চেঞ্জ হলো, যেমন হয়তো সে বাসায় চলাফেরার সময় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, টেলিভিশন সে দেখছে, কিন্তু হঠাৎ করে তার টেলিভিশন থেকে তার যে দূরত্বটা কমে যাচ্ছে, এই সামগ্রিক এই জিনিসগুলো উপসর্গের প্রারম্ভিক পর্যায়ে শুরু হয়। আরও ছোট বাচ্চা জন্মের পরপর ছানি হয়ে থাকে যাদের, তাদের ক্ষেত্রে মায়েদের অবদানটা অসীম। মায়েরা সাধারণত চোখের সাদা কোনো স্পট সাধারণত ওনারা দেখে থাকেন ঠিক সেন্টার অফ দ্য চোখের মধ্যে। যখন বাচ্চার মায়ের দিকে তাকাবে তখন ওই সাদা চিহ্ন দেখে মায়েরা বুঝতে পারেন। কোনো কোনো সময় বাচ্চাদের সাথে মায়ের ফেস কন্ট্যাক্ট যে সময়টাতে হওয়ার কথা, ওই সময়টাতে তার ফেস কন্ট্যাক্ট যখন হচ্ছে না, মায়েরা তখন বুঝতে পারেন যে তার চোখের মধ্যে হয়তো কোনো সমস্যা হচ্ছে। অথবা আরেকটু বড় বাচ্চা যদি হয়, সে হাঁটতে গিয়ে কেন হোঁচট খাচ্ছে, সে যদি স্কুল গোয়িং হয় তার লেখাপড়াতে কেন অসুবিধা হচ্ছে, এই কারণগুলো যদি আমরা আরেকটু গভীরভাবে পরীক্ষা করি, পর্যবেক্ষণ করি, তখন ছানি রোগটা আমরা ডিটেকশন করতে পারি। স্যার, আপনি বললেন যে জন্মগত ছানি হয়ে থাকে, এটা স্যার কি কারণে হতে পারে? আসলে জন্মগত ছানি হতে পারে, কারণটা হচ্ছে অনেক সময় মা গর্ভকালীন সময়ে যদি মা কোনো ধরনের ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন, এই ইনফেকশনের মাধ্যমে তার বাচ্চার ছানি হতে পারে। কমন একটা ডিজিজ হচ্ছে রুবেলা, এটা অনেকেই এটা শুনে থাকেন। শিশুদেরকে নিয়ে যখন শিশু ওয়ার্ডে যখন মায়েরা বা প্যারেন্টসরা যখন ডাক্তারের কাছে যান, এই রুবেলার অনেক পোস্টারিং করা আছে বিভিন্ন হাসপাতালে। এটা একটা কমন একটা ভাইরাস। মেজেলস একটা ভাইরাস, আরও কিছু কিছু ভাইরাস রয়েছে যেমন সাইটোমেগালো ভাইরাস। এই ভাইরাসগুলো দিয়ে যদি মা গর্ভকালীন সময়ে আক্রান্ত হয়ে থাকেন, তখন এই ভাইরাসগুলো গিয়ে বাচ্চার চোখে ছানি জন্মগতভাবে হতে পারে। পাশাপাশি পুষ্টিহীনতায় যদি কোনো মা সাফার করে থাকেন, এই মায়েদের বাচ্চাও ছানি রোগ নিয়ে জন্মলাভ করতে পারে। বা জন্মগত ছানি জন্মগত একটা ত্রুটিরই একটা অংশ। জন্মের সাথে সাথে অনেক সময় মায়েরা এটা বুঝতে পারেন, আবার অনেক মায়েরা আছেন যে একটু সময় গেলে, যে সময়টাতে একটা বাচ্চা মায়ের ফেস দেখে স্মাইল করার কথা, হাসি দেওয়ার কথা, সে হয়তো মায়ের চেহারার দিকে তাকাচ্ছে না বা সে স্মাইল করছে না,
মায়ের স্মাইলকে সে রেসপন্স করছে না, এই কমপ্লেইন বা এই ধরনের উপসর্গ নিয়ে মায়েরা সাধারণত বাচ্চাদেরকে নিয়ে আমাদের কাছে আসেন। এই জন্মগত ছানি সরাসরি মায়েদেরকে দোষারোপ না যেন করা হয়, আমি এই মেসেজটুকু দিতে চাই। এটা আরও 10টা রোগের মতোই একটা রোগ, এই রোগেরও চিকিৎসা আছে। এই রোগ হওয়ার পরে খুব বেশি হতাশা অথবা খুব বেশি, আমি যাকে বলবো যে অনেক মানুষ খুব দুশ্চিন্তা করে, এই দুশ্চিন্তা করার কিছু নাই। এটা চিকিৎসা রয়েছে এবং এটা আমাদের বাংলাদেশে শুধু ঢাকা শহরে না, ঢাকা শহরের বাইরেও বিভাগীয় শহর এমনকি জেলা শহরেও এই ছানি রোগের চিকিৎসার ব্যবস্থা আছে। তো আমি প্যারেন্টসদেরকে বলবো, যদি আমাদের চিকিৎসকদের কাছে নিয়ে আসেন, আমরা পরীক্ষা করে এই রোগটা যদি নির্ণয় করি, এটা প্রপার চিকিৎসা সময় মতো যদি দেই, এই পৃথিবীর আলো দেখানোর যে একটা তার যে ডিমান্ড, এটা আমরা ফুলফিল করতে পারবো। স্যার, আপনি বললেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তার আই কন্ট্যাক্ট বা মায়ের দিকে তাকানোটা না হয়, এই স্বাভাবিক বা নির্দিষ্ট সময়টা কত মাস বা কোন বয়সে? সাধারণত একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে 6 থেকে 8 সপ্তাহ বয়সের মধ্যে মায়ের ফেসের দিকে তাকানো উচিত, মায়ের স্মাইলটাকে সে রেসপন্স করা উচিত। যদি এটা বাধাগ্রস্ত হয়, তখন আমরা যদি চিকিৎসকের কাছে আনি, চিকিৎসক যদি এটা যত দ্রুত সম্ভব এটা ডায়াগনোসিস করতে পারেন, তখন আমরা চিকিৎসার ব্যবস্থা করতে পারি। এবং এই জিনিসটার উপরে গুরুত্ব দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, কারো যদি চোখে ছানি হয় 1.5 থেকে 2 মাস বয়সের মধ্যে এটা সার্জারি করা উচিত। এবং এই সার্জারি এই সময়ের মধ্যে যদি না করা হয়, কোনো কারণে যদি দেখা যায় যে এটা রোগটা নির্ণয় করতে দেরি হয়ে যায়, তখন বাচ্চার দৃষ্টিশক্তি স্বাভাবিকভাবে ডেভেলপমেন্টের বাধাগ্রস্ত হবে। আমার মেসেজ থাকবে যে কোনো জন্মের সময় যদি কোনো ছানি রোগের নির্ণয় করা সম্ভব হয়, 2 মাস সময়ের মধ্যে তার প্রথম সার্জারি সম্পন্ন করা উচিত। বড়দের যেভাবে ছানি অপারেশন একটা ধাপে হয়, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ধাপে ধাপে এটা সার্জারি করার প্রয়োজন পড়বে। কোনো বাচ্চার 2 বার অথবা 3 বারও সার্জারির প্রয়োজন হয়। স্যার, আমরা জানি যে শিশুরা যখন ছোট থেকে বড় হতে থাকে, তাদের দৃষ্টিশক্তি উন্নত হতে থাকে। সেক্ষেত্রে যখন 2 মাস বয়সে আমরা শিশুকে চশমা পরালাম, তার চশমার পাওয়ারটাও ধীরে ধীরে বাড়বে। তো চশমা প্রথমবার পরানোর পর কতদিন পর পর ডাক্তারের কাছে যাওয়া উচিত? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে আমরা বলি অপারেশনের পরের ফলো আপটা। এই সময়টা খুবই ইম্পর্টেন্ট এবং এই সময়টাতে কিন্তু পরিবারের সদস্যদের, মা বাবা বা অন্যান্য সদস্য, বিশেষ করে আমাদের 51বর্তী ফ্যামিলি বাংলাদেশে এখনও পর্যন্ত দাদা দাদি নিয়েই আমাদের সংসার থাকে। সুতরাং পরিবারের অন্যান্য সদস্যদের এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই সময়টাতে বাচ্চাদেরকে রেগুলার ফলো আপের জন্য আমাদের আই স্পেশালিস্টের কাছে নিয়ে আসা উচিত। আমরা সাধারণত অপারেশনের পরে হয়তো 7 দিন, এরপরে হয়তো প্রথম ভিজিটে পরে আবার বলি যে আমরা 1 মাস, তারপরে 3 মাস, এইভাবে আমরা একটা সময় নির্ধারণ করে দিই। 2 বছর শুধু নয়, কিন্তু এই বাচ্চাদেরকে তাদের 16 বছর বয়স পর্যন্ত কোনো ক্ষেত্রে লাইফ লং চিকিৎসকের কাছে পরামর্শের জন্য আসার প্রয়োজন পড়ে। এই জিনিসটাতে আমি মনে করি যে পরিবারের সদস্যদের অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছেন। ওনারা যদি সঠিক সময়ে সঠিক ফলো আপের টাইমে চিকিৎসকের কাছে না আসেন, যদি অনেকে মনে করতে পারেন যে অপারেশন তো সম্পন্ন হয়ে গেছে, আমি আর চিকিৎসকের কাছে কেন যাব, এটা অনেক বড় ভুল হবে। অপারেশন পরবর্তী যে ফলো আপটা, অপারেশনের মতোই এটা একটা ইম্পর্টেন্ট একটা জায়গা। সুতরাং আমি মায়েদেরকে বা পরিবারের সদস্যদেরকে বলবো, আপনারা মেহরবানি করে, অপারেশন সম্পন্ন হওয়া মানে কিন্তু তার চিকিৎসা সম্পন্ন নয়। তার এই চিকিৎসাটাকে সম্পন্ন করার জন্য আপনাদের অংশগ্রহণটা খুবই গুরুত্বপূর্ণ এবং যে চিকিৎসকই আপনাদেরকে চিকিৎসা দিয়ে থাকেন তার পরামর্শ অনুযায়ী সময়ে সময়ে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে আসবেন। স্যার, আপনি প্রথম দিকে বলেছেন যে মার গর্ভকালীন সময়ে যদি কোনো ভাইরাসে আক্রান্ত হয় বা অন্য কোনো অসুখ থাকে, তখন শিশুর জন্মগতভাবে ছানি রোগ হতে পারে। এই রোগগুলো যাতে না হয় বা শিশু যেন জন্মগতভাবে ছানি নিয়ে জন্ম না গ্রহণ করে, সেক্ষেত্রে করণীয় কী কী হতে পারে?
আমাদের দেশে দেখবেন অল্প বয়সী মেয়েদের অনেক সময় বিয়ের পিঁড়িতে বসতে হয়। যদিও আমাদের এখনও আইন রয়েছে যে 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে না দেওয়ার জন্য, অল্প বয়সে যাতে বিয়ে যাতে না হয়, যদি কারো বিয়ে হয়েও যায় ওনারা যদি একটা অপটিমাম বয়সে যদি মা হন, এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় আমি মনে করি যে গর্ভকালীন সময়ে মায়েদের আলাদাভাবে তাদের সেবা করা উচিত। পরিবারের সদস্যদের সেবাটা হচ্ছে তাদের খাওয়া, তাদের পুষ্টি, এই ব্যাপারটা যেন এনশিওর করা হয়। অনেক মায়েরা আছেন যে পুষ্টিহীনতায় যদি ভোগেন তাহলে বাচ্চাদের নানা রোগের মধ্যে থেকেও এই জন্মগত ছানি হতে পারে। এবং আমরা জানি যে যাদের পুষ্টির অভাব রয়েছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও তাদের কম থাকে। যে ভাইরাসগুলোর কথা আমরা বলছি, এই ভাইরাসগুলো দিয়েও মা আক্রান্ত হওয়ার পিছনে কিন্তু একটা প্রধান কারণ এই পুষ্টিহীনতা। তারপরে তাদের যে অ্যান্টিনেটাল চেক আপ আমরা বলে থাকি, যে ডাক্তারের কাছে সময় মতো যাওয়া গর্ভকালীন সময়ে, এই চেক আপটা যেন ওনারা এনশিওর করেন। পাশাপাশি যে ভ্যাকসিনগুলোর কথা বলা আছে, যে টিকার কথা বলা আছে গর্ভকালীন সময়ে, প্রত্যেকটা মা যেন টিকাটা যেন এনশিওর করেন। বাচ্চার জন্মগ্রহণ করার সময় যেন চিকিৎসকদের বা স্বীকৃত হাসপাতাল যেন শরণাপন্ন হই, এবং গর্ভকালীন সময়টা পুরোটা সময় যেন আমরা চিকিৎসকের পরামর্শে থাকি, এই জিনিসটা একটু খেয়াল রাখা উচিত। যখনই আপনারা বুঝতে পারবেন যে বাচ্চার দৃষ্টিটা তার বয়সের সাথে সাথে আশানুরূপভাবে ডেভেলপমেন্ট হচ্ছে না, তখন অবশ্যই বাচ্চাদের যে আই স্পেশালিস্ট আছে ওনার পরামর্শ নিলে তার যে দৃষ্টিজনিত যে ত্রুটি, এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। স্যার, আর যেসব শিশুরা আছে যারা সময়ের আগে জন্ম নেয়, তাদের ক্ষেত্রে কি কোনো বিশেষ সতর্কতা বা কোনো কিছু আপনি বলতে চান এই ব্যাপারে? হ্যাঁ, প্রিমেচুর বেবি, আজকাল কিন্তু আমাদের নিউনেটাল সার্ভিসগুলো অনেক বেশি শক্তিশালী আমি বলবো। অনেক বাচ্চা আছে আজকাল 28 উইক্সে জন্মগ্রহণ করছে। এই প্রিমেচুর বেবি শুধু 28 সপ্তাহ না, অনেক সময় আছে যে তার ওজন 2 কেজির নিচে। তাদের ক্ষেত্রেও কিন্তু শুধু ছানি না, ছানি তো হতেই পারে, ছানি ছাড়াও আরেকটা রোগ আছে, রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি আমরা বলি বা আরওপি বলি। এই বাচ্চাদের তাদের অল্প ওজন নিয়ে জন্মগ্রহণ করার কারণে, সময়ের আগে সে জন্মগ্রহণ করার কারণে এই ডিজিজগুলো সাধারণত হয়। আরওপি কথাটা এই কারণে বললাম, ওইটাও দেখতে কিন্তু তার সাদা একটা স্পট চোখের মাঝখানে হবে। ছানি রোগের যেভাবে স্পট হয়, ওইটাও ওইরকম একটা স্পট দেখা যায়। তো প্রিমেচুর বেবিদের ক্ষেত্রে আমি বলবো, যাদের 28 সপ্তাহের নিচে বা 28 সপ্তাহের আগেই জন্মগ্রহণ করছে, অথবা 2 কেজির কম ওজন নিয়ে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করে, তাদের ক্ষেত্রে 1 মাস বয়স হওয়ার সাথে সাথে চোখটা পরীক্ষা করা উচিত। অতি অবশ্যই যদি দেখা যায় যে সাদা স্পট দেখা যাচ্ছে, আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলি হোয়াইট রিফ্লেক্স দেখা যাবে একদম সেন্টার অফ দ্য কর্নিয়া বা সেন্টার অফ দ্য চোখ, যেটা আমরা মনি বলে থাকি। এই সেন্টারে যদি আমি দেখি সাদা স্পট, এবং আমি যদি চিকিৎসকের শরণাপন্ন হই, সময় মতো চিকিৎসা দিলে রোগ থেকে আমরা বাচ্চাদেরকে পরিত্রাণ দিতে পারব। আপনি আরও 2টি চোখের ছানির কথা বললেন, যেটা বৃদ্ধিকালীন সময় বা ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট, আর একটা যেটা আঘাত পাওয়ার পর হয় বা ট্রমাটিক ক্যাটারাক্ট। এই দুটো সম্পর্কে আমাদের যদি একটু বুঝিয়ে বলুন। খুব খেয়াল রাখতে হবে এই সমস্ত ছোট ছোট বাচ্চারা যেন আমাদের যে ডোমেস্টিক যে শার্প জিনিসপত্র আছে, এগুলো নিয়ে যেন বাচ্চারা নাড়াচাড়া না করে। যেমন সিজার মায়েরা ব্যবহার করে থাকেন তরকারি কাটার জন্য বা সবজি কাটার জন্য। অনেক সময় বাচ্চারা বুঝে না এই জিনিস সে নাড়াচাড়া করে। অনেক সময় সিরিঞ্জের নিডিল আছে, নিডিলটা আমরা যত্রতত্র ফেলে দিই। বাচ্চারা এই জিনিসগুলো নিয়ে যখন নাড়াচাড়া করে তখন চোখের আঘাত পায়, এবং এই আঘাতের কারণে কোনো কোনো সময় দেখা যায় তার চোখের ছানি হতে পারে। পাশাপাশি 2 বছর বয়স হওয়ার পরেও অনেক সময় নিউট্রিশনাল কারণে, অথবা কোনো বাচ্চার হয়তো সঠিক সময়ে তাদের যে টিকা দেওয়ার কথা ছিল, টিকাটা হয়তো দেওয়া হয় নাই, অথবা তারাও হয়তো ম্যালনিউট্রিশনে ভোগার কারণে ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট হয়ে থাকে। যে 2 বছরের পরে যে সময়টুকুর কথা বলছি আমি, এটা 14, 15, 16 বছর বয়সেও কিন্তু এই ধরনের অনেক সময় ছানি হয়ে থাকে। গর্ভকালীন সময়ে যদি কোনো মায়ের ডায়াবেটিস হয়, ওই ডায়াবেটিসের জন্য কিন্তু ছানি যেমন 2 বছর বয়স হওয়ার পরে বাচ্চার হতে পারে, আবার জন্মগত ছানি ডায়াবেটিসের কারণে হতে পারে।
প্রপার যদি অ্যান্টিনেটাল চেক আপের মাধ্যমে আমরা মাকে যদি সুস্থ রাখতে পারি, আমরা অবশ্যই একটা সুস্থ বেবি আশা করতে পারি। আমরা কেউই চাইবো না যে একজন শিশু ছানিতে আক্রান্ত হোক বা তার চোখে ছানি পড়ুক। এই ছানি প্রতিরোধে আমাদের বাবা মায়েদের উদ্দেশ্যে যদি আপনার কিছু পরামর্শ থাকে। আমাদের দেশে প্রায় 40,000 বাচ্চা একসময় কিন্তু ছানি রোগে আক্রান্ত ছিল, এবং ধীরে ধীরে এই ছানির চিকিৎসার মাধ্যমে পাশাপাশি আমাদের যে ইপিআই প্রোগ্রাম, আমাদের যে মায়ের পুষ্টির দিকে যে নজর দেওয়া, এগুলোর কারণে কিন্তু আমাদের দেশের কিন্তু অ্যাচিভমেন্ট অনেক। এই জিনিসগুলোকে যদি আমরা সঠিকভাবে অ্যাড্রেস করতে পারি, যে মায়ের নিউট্রিশনটা এনশিওর করা, মায়ের অ্যান্টিনেটাল চেক আপটা এনশিওর করা, গর্ভকালীন সময়ে তার শারীরিক যে পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাকে সবসময় চিকিৎসকের আমি বলবো যে পরামর্শের মধ্যে থাকা, পাশাপাশি যদি তাকে যে মানসিক যে সাপোর্টটা যদি আমরা দেই, এটা একটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ওই জায়গাটাতে আমাদের সবাইকে কাজ করা উচিত। গর্ভকালীন সময়ে বাচ্চাদের জন্মগ্রহণ করার টাইমটা, ওই টাইমটাতে যেন আমরা পেরিনেটাল যে চেক আপের কথা বলি আমরা, এই কেয়ারটা যেন মানে সঠিকভাবে হয়। আর জন্মের পরের যে সময়টাকে আমরা বলি পোস্টনেটাল যে চেক আপ, জন্মের পরবর্তী সময়টাও যেন একটা বাচ্চা এবং তার মা তার স্বাস্থ্যগত দিকটা যেন চিকিৎসকের পরামর্শের আওতায় থাকে। সমাজের যে বা পরিবারের যে সদস্যরা হয়তো খুব বেশি আগ্রহী হন না এই বাচ্চাকে বা এই মাকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য, তো এই জায়গাগুলোকে যদি আমরা অ্যাড্রেস করি, ইভেন আমরা যদি কোন জায়গাটাতে এই বাচ্চাটাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে, আমরা যদি প্রচারটা চালাই যে এই জায়গাটাতে বাচ্চার চিকিৎসার ব্যবস্থা আছে, আমি মনে করি যে রোগের প্রাথমিক পর্যায়ে আর এই রোগটাকে ডিটেকশন এবং চিকিৎসা করা সম্ভব। এবং ওই জায়গাটাতে যদি আমরা কাজ করি, নিশ্চয়ই আমরা দৃষ্টিহীন বাচ্চা আমাদের সংখ্যা দিনে দিনে কমতে থাকবে। স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আজ আমরা আলোচনা করলাম। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আজকে আপনি এবং দুরন্ত টেলিভিশনের মাধ্যমে আমরা যে আজকে যে আলোচনাটা করলাম, এতে যদি দর্শকরা, আমি আশা করি যে নিশ্চয়ই ওনারা উপকৃত হবেন। এই উপদেশটুকু যদি আপনাদের ব্যবহারিক জীবনে কাজে লাগান, তাহলে অবশ্যই একটা শিশু তার অন্ধত্ব থেকে পরিত্রাণ পাবে। কথা বললাম শিশুর ছানি রোগ নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্নে রাখবেন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।